অমর একুশে গ্রন্থমেলায় বইয়ের দোকান ভাঙচুরের তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই হামলার ঘটনা বাংলাদেশের নাগরিকের অধিকার এবং দেশের আইন উভয়ের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে। সোমবার রাতে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে আরও বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার পুলিশ এবং বাংলা একাডেমি কর্তৃপক্ষকে ঘটনাটি তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছে। প্রধান উপদেষ্টা আরও জানান, মেলায় নিরাপত্তা জোরদার করতে এবং এই স্থানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে পুলিশকে সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোকে দেশে যে কোনো ধরনের সহিংসতার ঘটনা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। সাংবাদিক দম্পতি সাগররনী হত্যার ১৩ বছর পূর্ণ হয়েছে আজ। এখনও মামলার কোনো অগ্রগতি নেই, বরং রহস্যজট বেড়েই চলেছে। তদন্ত সংস্থার দুর্বলতায় ১১৬ বার সময় পেছানোর বিষয়টিও অবাক করার মতো বলছেন অপরাধ বিশেষজ্ঞরা। তদন্ত সংস্থার কাছ থেকে সরিয়ে এই মামলার রহস্যজট খুলতে আদালত কয়েকটি বাহিনীর সদস্যের সমন্বয়ে একটি টাস্ক ফোর্স গঠন করলেও এখনও কোনো অগ্রগতির খবর জানাতে পারেনি। তবে নতুন সরকারের মেয়াদে হত্যাকারী উন্মোচন হবে বলে মনে করেন সাগররুনির পরিবার। তামজিদ সুমনের রিপোর্ট। সাংবাদিক দম্পতি সাগররুনির মৃত্যু এতটাই স্পর্শকাতর ঘটনা ছিল যে দেশের সর্বাধিক আলোচনার বিষয় হয়ে উঠেছিল এই হত্যাকাণ্ড। বছরের পর বছর তদন্তে তেমন কিছু বেরিয়ে না আসলেও ঘটনার নেপথ্যের ডালপালা ছড়িয়েছিল বহুদূর। হত্যার পর সাংবাদিক সমাজসহ বিভিন্ন মহলের বিক্ষোভের ঝড় উঠলেও তা এক প্রকার কর্ণপাতই করেননি দায়িত্বশীলরা। আমরা আপনাদেরকে এই বিষয়ে আরো ভালো সফলতার খবর কিংবা ইতিবাচক তথ্য দিতে পারব। সন্দেহভাজন অপরাধীকে শনাক্ত এবং গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এমন নাট্যবচন সাধারণ মানুষের কাছে হাস্যরসে পরিণত হয়েছে। হাসিনা সরকারের আমলের ১৩ বছরেও মামলার সুরাহা হয়নি। তবে নতুন সরকারের উপর আস্থা রাখতে চান সাগররুনি দম্পতির পরিবার। একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স এবং যেখানে আসলে পুলিশের যে বাহিনীগুলো আসলে তদন্তে পারদর্শী, পিবিআই এবং সিআইডি তাদের সমন্বয়ে একটা দল গঠন করা, এগুলো তো আসলে আশাবাদী হওয়ার মতো এবং তাদের কার্যক্রম তারা আমাদের সাথে কথা বলেছেন। এগুলা তো মনে হয়েছে যে আসলে একটু আমরা আশার আলো দেখতে পাই। রুনির ভাই নওশের মনে করেন, যতই আলামত নষ্টের চেষ্টা করা হোক না কেন, সরকার চাইলে কোনো না কোনো আলামতের মাধ্যমে প্রকৃত হত্যাকারীকে খুঁজে বের করতে পারবে। যতই আলামত ধ্বংস করুক বা কিছু করুক, কিছু না কিছু রয়ে যায় বা মানে যদি আসলে পারদর্শিতা থাকে এবং আপনার আন্তরিকতা থাকে, আমার ধারণা এটা অবশ্যই এটা বের করা সম্ভব। চাঞ্চল্যকর এই মামলার তদন্ত প্রতিবেদন ১১৬ বার পিছিয়েছে। ১৩ বছরেও মামলার কোনো সুরাহা না হওয়াটা বিচারহীনতার ইঙ্গিত বহন করে বলে মনে করেন সিনিয়র সাংবাদিক সোহরাব হোসেন। আমাদের প্রশ্ন হচ্ছে, রহস্যটা কি? রহস্য আছে, না হলে বের হচ্ছে না। বিচারহীনতা কিন্তু হত্যাকে বা অপরাধকে আরো প্ররোচিত করে। টাস্কফোর্সে যারা দায়িত্বপ্রাপ্ত তারা বলুক যে কি ঘটনা, তারা আদৌ কোনো অগ্রগতি হয়েছে কিনা, তারা কোনো সূত্র পেয়েছে কিনা। আর না পেয়ে থাকলে তাহলে এটা নিয়ে আর কি ধরে নিতে হবে যে বাংলাদেশের সাংবাদিক মারা যাবে এবং তার বিচার হবে না। এই মামলায় এখন পর্যন্ত ৮ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের ২ জন জামিনে মুক্ত রয়েছেন। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ব্যবহার করায় আশুলিয়ায় ফ্যাসিস্ট সরকারের পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মালিকানাধীন কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সকালে মির্জানগর এলাকায় সাভার রিফ্যাক্টরিজ লিমিটেড নামের সিরামিক্স ইট তৈরির কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানা প্রাঙ্গণে হরিণ, কবুতর, গরু, ভেড়া, ইমু পাখি সহ বিভিন্ন প্রাণীর সন্ধানও পাওয়া যায়। অভিযানে নেতৃত্ব দেন সাভারের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম। তিনি জানান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ইট ভাটায় মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স থাকায় সেখানে অভিযান পরিচালনা করে নগদ ৩ লাখ টাকা জরিমানা করা হয়। সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষক ও এনটিআরসি এর অধীন সুপারিশপ্রাপ্ত নিয়োগ প্রত্যাশী শিক্ষকরা কয়েক দফা দাবিতে রাজধানীর শাহবাগে পৃথক অবস্থান নিয়েছে। জাতীয় জাদুঘরের সামনে এনটিআরসির নিয়োগ প্রত্যাশীরা অবস্থান কর্মসূচি পালন করছে।
তাদের দাবি, বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ চক্রে আবেদনকৃতরা বৈষম্যের শিকার। প্রথম থেকে 12তম ব্যাচে উত্তীর্ণ যোগ্য নিবন্ধিত শিক্ষকদের ডেটাবেজ পৃথক করে এন্ট্রি লেভেল বয়স বিবেচনা করার দাবি জানান তারা। এদিকে জাতীয় জাদুঘরের অন্য প্রান্তে প্রাথমিকের ৩য় ধাপে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা অবস্থান নিয়েছেন। সুপারিশপ্রাপ্ত ৬,৫৩১ জনের অনতি বিলম্বে যোগদান নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ করছেন প্রাথমিকের শিক্ষকরা। বিডিআর বিদ্রোহের ঘটনায় কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে স্বজনরা অবস্থান কর্মসূচি পালন করছেন। সেখানে আছেন আমাদের সহকর্মী নাজিবুর রহমান। আমরা সরাসরি তার সাথে কথা বলছি। নাজিব, বিডিআর সদস্যদের স্বজনরা তো অবস্থান কর্মসূচি পালন করছেন, তো এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। বিডিআর বিদ্রোহের মামলায় দণ্ডপ্রাপ্ত যারা বিডিআর সদস্য রয়েছেন তাদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু আজ অবস্থান নিয়েছেন বিডিআর যারা কারাদণ্ড ভোগ করছেন তাদের পরিবার এবং যারা কিছুদিন আগেই জামিনে মুক্তি পেয়েছেন সেই সদস্যরা কিন্তু এই বিক্ষোভ সমাবেশে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং তারা যেটি দাবি করছেন যে তৎকালীন সরকার প্রধানের সুপরিকল্পনায় এই বিডিআর বিদ্রোহের মতো ঘটনাটি ঘটেছে। সেক্ষেত্রে কিন্তু বিডিআর সদস্যদের দায় অনেকটাই কম এবং যারা নিরপরাধ রয়েছে তাদের নিঃশর্ত মুক্তির দাবি করছেন এবং সেই সাথে তাদেরকে চাকরিতে পুনর্বহাল সহ বিভিন্ন কয়েক দফা দাবি আমাদেরকে তারা দিয়েছেন এবং এখানে তারা বিভিন্ন ধরনের দাবি তাদের বক্তব্য আকারে পেশ করছেন। এখানে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকারও কিন্তু এখানে উপস্থিত আছেন এবং আপনাদেরকে যদি একটু বলি যে এখানে যে বিডিআর সদস্যরা নিরপরাধ জেলবন্দি রয়েছেন তাদের মুক্তির পাশাপাশি যারা অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছেন সে সকল বিডিআর সদস্যদের সরকারি সকল প্রকার ক্ষতিপূরণ সহ চাকরিতে পুনর্বহালের দাবি তারা করছেন। সেই সাথে পিলখানার হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছেন সেনা কর্মকর্তারা এবং বিডিআর সদস্যরা মোট ৭৪ জনের যে হত্যা হয়েছে সেই হত্যার ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি নতুন করে বিচারের দাবিও কিন্তু তারা এখান থেকে করছেন এবং পিলখানা হত্যাকাণ্ডে যারা অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছেন সেনা কর্মকর্তা যারা রয়েছেন তাদেরও কিন্তু চাকরিতে পুনর্বহালের একটি দাবি তারা করছেন এবং এখান থেকে যে দাবিটি তারা মূল করছেন সেটি হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত নিরপরাধ জেলবন্দিরা মুক্তি পাবেন বিডিআর সদস্যরা ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের দাবি চালিয়ে যাবেন এবং আন্দোলন চালিয়ে যাবেন। আজ বেশ শতাধিক লোকের সমাগম কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছেন এবং এই শহীদ মিনার থেকেই তারা দাবিটি করছেন যে যতক্ষণ না পর্যন্ত এই নিরপরাধ জেলবন্দীদের মুক্তি হবেন তারা এখানে অবস্থান নিয়ে তাদের দাবি আদায় করবেন এবং তাদের দাবিটি যৌক্তিক অন্তর্বর্তী সরকারের কাছে তারা সেই দাবিটি তুলে ধরতে চান এবং পুনরায় বিচার কার্য শুরু করতে চান এবং যারা যারা এই প্রহসনের বিচার বলছেন তারা সেই প্রহসনের বিচারে তাদের শাস্তি হয়েছেন সেই শাস্তি থেকে তারা মুক্তি চান। তো এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ। জানছিলাম কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কারাবন্দী বিডিআর সদস্যদের স্বজনদের অবস্থান কর্মসূচির খবর। ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের মূর্তিমান আতঙ্ক ছিলেন সাবেক সাংসদ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী উবায়দুল মুক্তাদির চৌধুরী। সরকারি জমি দখল, নিয়োগ ও টেন্ডার বাণিজ্য সহ সব কিছুই থাকত তার নিয়ন্ত্রণে। অভিযোগ রয়েছে তিনি জালিয়াতির মাধ্যমে ভাতারখলা বিলের বিস্তীর্ণ ফসলি জমি এবং সরকারি রাস্তা খাল দখল করে অবৈধভাবে বালু দিয়ে ভরাট করেন। তার একক আধিপত্যে নেতাকর্মীরা ছিলেন কোণঠাসা। ফ্যাসিস্ট সরকারের পতনের পর তার বিরুদ্ধে 7টি হত্যা মামলা সহ 11টি মামলা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে শিহাবুদ্দিন বিপুর পাঠানো রিপোর্ট। 800 টাকা যখন কাঁচামরিচ হয়েছে তখন কিন্তু কাঁচামরিচ কিনা খাইছেন। আমি অবশ্য বলি কাঁচামরিচের দাম 2000 টাকা হওয়া উচিত। পতিত আওয়ামী লীগ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ছিলেন ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের আম উবায়দুল মুক্তাদির চৌধুরী। সুবিধাভোগীদের কাছে অভিভাবক তুল্য এই আওয়ামী লীগ নেতা সাধারণ মানুষের কাছে ছিলেন মূর্তিমান আতঙ্ক। অনিয়ম ও দুর্নীতির যেন শেষ ছিল না তার। সরকারি জমিসহ খাল বিল দখলের মতো নানা অনিয়মে উঠে আসত তার নাম। স্থানীয় নির্বাচন এলেই কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্যের অভিযোগ উঠত তার বিরুদ্ধে। সরকারি জায়গা নিয়েছে, সরকারি জায়গা নিয়েছে, সব জায়গা শুধু লয়ে গেছে। সারা জীবন আমরা দিতাম না, করে আইছি না। অর্থ সংগ্রহ করতো ভিন্ন জায়গা থেকে করিয়া এই টাকা
মুক্তাদির চৌধুরীর কাছে নিয়ে জমা দিতে। অভিযোগ রয়েছে মুক্তাদির চৌধুরী সদর উপজেলার ভাতারখোলা বিলে জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ জমি এবং শত বছরের গোচারণ ভূমিসহ রাস্তা দখল ও খাল ভরাট করে ব্রাহ্মণবাড়িয়ায় নিজের ইউনিভার্সিটির ক্যাম্পাস তৈরি করেন। এই বিলকে বিলের রূপে যেন ফিরিয়ে দেয় এবং এখানকার যে যত দখলদারিত্ব আছে সবগুলো থেকে যেন ওই এখানে উচ্ছেদ অভিযান করা হয়। যে কোনো বিষয়ে ওনাকে সুবিধা দিতে হবে, ওনাকে কোনো না কোনো ভাবে ওনাকে নগদ ওনার প্রতিনিধির মাধ্যমে নগদ দিতে হবে। উনি যা ওনার মনে চাইতো, যা ইচ্ছা করতেন তাই উনি করতেন। এটা অনিয়মভাবে অনৈতিকভাবে যারা রুজু করেছে টাকার পাহাড় করেছে। জেলা প্রশাসক বলেন সরকারি জায়গা দখলের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সরকারি খাস জমি দলিল করে নেওয়ার সুযোগ নেই, আর দলিল সেটা যদি কারো নামে রেকর্ড হয়ে থাকে তো সে বিষয়ে আমরা মামলায় আছি, অনেকগুলো মামলায় চলমান আছে। ফ্যাসিস্ট সরকার পতনের পর আত্মগোপনে চলে যান মুক্তাদির। পরে গত বছরের 31 অক্টোবর রাজধানী ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার বিরুদ্ধে 7টি হত্যা মামলা সহ 11টি মামলা রয়েছে। স্থানীয়রা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এনটিভি নিউজ ডেস্ক। বান্দরবানে দীর্ঘ 11 মাস পর পর্যটকদের ভ্রমণের জন্য রোয়াংছড়ি উপজেলায় রহস্যময় পর্যটন স্পট দেবতাখুম খুলে দেওয়া হয়েছে। সকাল থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের গণবিজ্ঞপ্তি জারি করেন বান্দরবান জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শামীম আরা রিনি। প্রশাসন ও সংশ্লিষ্টরা জানান, বান্দরবান জেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথ বাহিনীর জঙ্গি ও সন্ত্রাস বিরোধী অভিযানের কারণে নিরাপত্তা বিবেচনায় গত বছরের এপ্রিল থেকে রোয়াংছড়ি উপজেলা ভ্রমণে অনির্দিষ্টকালীন নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন। নিষেধাজ্ঞার 11 মাস পর ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে 11 ফেব্রুয়ারি থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের কারণে রোয়াংছড়ি উপজেলার রহস্যময় পর্যটন স্পট দেবতাকুম, শিলাবান্ধা ঝর্ণা ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলেও সরকার চাইলে তার আগে সীমিত পরিসরে স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জাতিসংঘ উন্নয়ন সহযোগী সংস্থা ইউএনডিপি সহ 18টি উন্নয়ন সহযোগীর সাথে নির্বাচন কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। নির্বাচনের কাজে কমিশনকে সহায়তার লক্ষ্যে উন্নয়ন সহযোগীদের নিয়ে এই বৈঠক। সকাল 11টায় নির্বাচন কমিশন সচিবালয়ে বৈঠকটি শুরু হয়। ইতোমধ্যে ইউএনডিপি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নির্বাচন কমিশনকে কারিগরি সহযোগিতা দিচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন সহ আরও কয়েকটি দেশ আগামী নির্বাচনে সহযোগিতা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কমিশনের প্রস্তুতির বিষয়ে জানতে বিদেশি দূতগণ এই বৈঠকে আলোচনা করেন। আমাদের বাস্তবতায় দুটো নির্বাচন একসাথে করা সম্ভব নয় এবং অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে সকল স্থানীয় সরকার নির্বাচন ফেজে করতে গেলে পারে প্রায় 1 বছর সময় লেগে যায়। তো এমত অবস্থায় যদি স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরিভাবে এভাবে করতে হয় তাহলে জাতীয় নির্বাচনের টাইমটা পিছিয়ে যাবে। অথচ জাতীয় নির্বাচন আমাদের একটা প্রায়োরিটি এরিয়া। ইলেকশন কমিশন জাতীয় নির্বাচন নিয়েই চিন্তিত এই মুহূর্তে এবং জাতীয় নির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছে। তবে স্থানীয় সরকার নির্বাচন যদি সরকার সিদ্ধান্ত নেন কোনো অংশ বা কোনোভাবে অনুষ্ঠান করার, সেটা সরকারি সিদ্ধান্ত, সেটা তখন ওইভাবে বাস্তবায়ন করতে হবে। বিডিআর বিদ্রোহ মামলায় সাজাপ্রাপ্ত বিডিআর সদস্যদের মুক্তি ও চাকুরিতে পুনর্বহালের বিষয়ে সরকারের পক্ষ থেকে আগামী 24 ঘণ্টার মধ্যে ইতিবাচক বার্তা না পাওয়া গেলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার। আজ কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন। সাজাপ্রাপ্ত বিডিআর সদস্যদের পরিবারের সদস্যরা এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে মাহিন সরকার বলেন, বুধবার দুপুর 12টার মধ্যে সরকারের কাছে থেকে ইতিবাচক বার্তা না পেলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। বিডিআর বিদ্রোহের ঘটনায় গঠিত তদন্ত কমিশনের অগ্রগতি নিয়ে সাজাপ্রাপ্ত বিডিআর সদস্যদের পরিবারের সদস্যরা সন্তুষ্ট নয় বলেও জানান তারা। অতি দ্রুত বিডিআর সদস্যদের মুক্তি দিয়ে প্রকৃত দোষীদের খুঁজে বের করে তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন বিডিআর সদস্যদের পরিবারের সদস্যরা। কাল 12টার মধ্যে সরকারের পক্ষ থেকে এই দাবি দাওয়াগুলো সম্বন্ধে কোনো প্রকার কোনো পজিটিভ বার্তা আসে তাহলে আমাদের এই আন্দোলন আরো তীব্র হবে। এটি সরকারকে জানিয়ে রাখলাম
স্বরাষ্ট্র এবং আইন উপদেষ্টাকে জানিয়ে রাখলাম, তারা যেন নিজ দায়িত্বের গুরুত্বটুকু বোঝেন। বিশ্বের 180টি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 14তম বলে জানিয়েছে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি। প্রতিবেদন অনুসারে দক্ষিণ এশিয়ায় আফগানিস্তানের পরেই দ্বিতীয় দুর্নীতিগ্রস্ত দেশ বাংলাদেশ। মঙ্গলবার রাজধানী ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ের সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ ইফতেখারুজ্জামান এসব তথ্য জানান। সংস্থাটির হিসেবে 24 সালে বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান ও সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক। মইদুল ইসলামের রিপোর্ট। দুর্নীতি ধারণা সূচক সিপিআই 2024 উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক তুলে ধরেন 2021 সালের নভেম্বর থেকে 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত 180টি দেশের দুর্নীতির চিত্র, যেখানে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান, সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক। আর দুর্নীতিগ্রস্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 14তম, অর্থাৎ স্কোর হিসেবে 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 151তম, যা বিগত 13 বছরের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা। সার্বিকভাবে যেটা বৈশ্বিক চিত্রটা, সেটা সবচেয়ে টপে এবং সবচেয়ে বটমে যে দেশগুলো, সেটা চিত্রটা এই স্লাইডে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সবচেয়ে হাই স্কোর করেছেন 90 পেয়েছে ডেনমার্ক, তারপর ফিনল্যান্ড, সিঙ্গাপুর, নিউজিল্যান্ড, লুক্সেমবার্গ, নরওয়ে, সুইজারল্যান্ড একই স্কোর পেয়েছে 5ম স্থানে। সুইডেন 80 স্কোর 8ম স্থানে। নেদারল্যান্ডস 78, অস্ট্রেলিয়া, আইসল্যান্ড, আয়ারল্যান্ড 77, ইস্টোনিয়া, উরুগুয়ে 76, এবং কানাডা এবং জার্মানি 75। আপনারা দেখবেন যে স্কোর র্যাঙ্কিংটা যেটা হয় সেটি হচ্ছে যে আপনার কয়টা কান্ট্রি একই স্কোর পেয়েছে তার উপর নির্ভর করে থাকে। বাংলাদেশের স্কোর হচ্ছে 100-র মধ্যে 23, যেটা গতবারের তুলনায় 2023-এর তুলনায় 1 পয়েন্ট কম, এবং এটা গতবারের তুলনায় 2 স্টেপ নিচে নেমে গেছি আমরা, অর্থাৎ 151তম দেশ আমরা 180দের মধ্যে, গতবার ছিলাম আমরা 149তম। সিপিআই 2024-এর পরিসংখ্যানে উঠে আসে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ আফগানিস্তান, এরপরে দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ, আর এই অঞ্চলে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ভুটান। দক্ষিণ এশিয়াতে আমরা একমাত্র দেশ যাদের স্কোর কমেছে, শ্রীলঙ্কার পাশাপাশি। শুধু শ্রীলঙ্কা এবং বাংলাদেশের স্কোর কমেছে, অন্য দেশগুলোর স্কোর, পাকিস্তান ছাড়া অন্য দেশগুলোর স্কোর বেড়েছে, পাকিস্তানের স্কোর একই জায়গায় আছে। অর্থাৎ আমরা হচ্ছে যে শ্রীলঙ্কার মতো আমাদের স্কোর মানে কমেছে। এবং দুটি দেশে আপনারা খেয়াল করবেন যে আমাদের দুটি দেশই স্বৈরতন্ত্র বা কর্তৃত্ববাদের রাজত্ব ছিল, যেই মেয়াদের কথা বলা হচ্ছে মোটামুটি সেই মেয়াদে। 1995 সাল থেকে টিআইবির প্রতি বছর এই সূচক প্রকাশ করে, আর 2001 সালে বাংলাদেশ প্রথম তালিকাভুক্ত হয়। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। ব্যাপক আকারে ছড়িয়ে পড়া গবাদি পশুর লাম্পি স্কিন ডিজিজ ভাইরাস রোগের ভ্যাকসিন উদ্ভাবন করেছে বাংলাদেশ। প্রায় 300 টাকা দরে আমদানি করা প্রতিটি ডোজ এখন দেশেই মিলবে মাত্র 27 টাকায়। আমদানি খরচ সহজ করার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠী ও খামারিদের জন্য এই উদ্ভাবন মাইলফলক বলে জানিয়েছেন প্রাণী বিজ্ঞানীরা। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। দেশে খামারিদের কাছে আতঙ্কের নাম গরুর ল্যাম্পি স্কিন ডিজিজ ভাইরাস বা এলএসডি। 1929 সালে সর্বপ্রথম আফ্রিকার দেশ জাম্বিয়াতে শনাক্তের পর বাংলাদেশের চট্টগ্রামে এই ভাইরাস শনাক্ত করা হয় 2019 সালে। পরবর্তীতে তা ছড়িয়ে পড়ে সারা দেশে। এতে গবাদি পশুর মৃত্যুর হার 5 থেকে 10%। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় দীর্ঘ গবেষণার পর এই ভ্যাকসিনটি উদ্ভাবন করে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান বিএলআরআই। এই উদ্ভাবন হচ্ছে নতুন বাংলাদেশের জন্য একটি বড় প্রাপ্তি। আমদানিকৃত ভ্যাকসিন প্রায় 250 থেকে 300 টাকা পড়ে, আমাদের ভ্যাকসিন 25 থেকে 30 টাকার ভিতরে পাওয়া যাবে। মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে দেশি বিদেশি প্রাণীবিজ্ঞানী ও গবেষকদের উপস্থিতিতে উদ্ভাবিত ল্যাম্পি স্কিন ডিজিজ ভ্যাকসিন সিড হস্তান্তর করা হয় প্রাণী সম্পদ অধিদপ্তরকে। এতে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। এতদিন ভ্যাকসিনটা আমদানি করতে হতো এবং এখন আমদানি করা হয়, এবং এর জন্য প্রচুর বৈদেশিক মুদ্রা আমাদেরকে ব্যয় করতে হয়। বিএলআরআই যে এই কাজটা করছে, এটা অর্থনৈতিক মূল্যায়ন করলেও এটার অনেক গুরুত্ব আছে।
8টি বিভাগে বিএলআরআই পরিচালিত সমীক্ষা বলছে ল্যাম্পি স্কিন ডিজিজ ভাইরাসে প্রতি বছর গবাদি পশু প্রতি ক্ষতির পরিমাণ প্রায় 12,000 টাকা। এই উদ্ভাবনের ফলে আমদানি নির্ভরতা কমিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয়, গবাদি পশুর স্বাস্থ্য সুরক্ষা ও প্রাণী সম্পদ খাতের উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি দেশের সার্বিক কৃষি অর্থনীতিতে অসামান্য ভূমিকা রাখবে, এমনটি বলছেন গবেষকরা। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। সাগর রুনি হত্যা মামলার তদন্তে কিছুটা অগ্রগতি হয়েছে। অতীতে উপরের মহলের চাপের কারণে তদন্ত কাজ বাধাগ্রস্ত হয়েছে। দুপুরে সুপ্রিম কোর্টে সাংবাদিকদের এসব কথা বলেছেন বাদীপক্ষের আইনজীবী শিশির মনির। শিশির মনির বলেন, এতদিন কারা তদন্ত করতে বাধা দিয়েছে সেসব বিষয়ে অনুসন্ধান চলছে, শিগগিরই তা বেরিয়ে আসবে। দ্রুতই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে প্রত্যাশা তার। এ সময় নিহত রুনির ভাই বলেন, সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপের কারণে 13 বছরেও মামলার কোনো অগ্রগতি হয়নি এবং অযথা বিলম্ব করা হয়েছে। সেই সরকার এখন না থাকায় মামলা কার্যক্রম সঠিক পথে এগুবে বলেও বিশ্বাস তার। অতীতে এই ইনভেস্টিগেশন প্রসেসকে অবস্ট্রাকশন করা হয়েছে। এই ইনভেস্টিগেশন প্রসেসকে সঠিকভাবে আইনি পদ্ধতিতে চলতে দেওয়া হয়নি। ফলে দক্ষ জনশক্তি এবং ইচ্ছার অভাবের কারণে সময় মতো তার তদন্ত সম্পন্ন করা যায়নি। 13 বছর পরে আজকে এসে প্রশ্ন দাঁড়িয়েছে, এই একটা চ্যালেঞ্জিং জব, কারণ 13 বছরে অনেক সাক্ষ্য প্রমাণেই ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। সব কিছু দেখে কিছুটা আশার আলো আসলে দেখতে পাই। আমরা আশা করব, যেহেতু আগের সরকার এখানে নেই এবং সেই আগের সরকারের আমরা সবসময় মনে করতাম যে আগের সরকার সংশ্লিষ্ট কেউ বা সরকার স্বয়ং এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, কারণ যত ধরনের আসলে নাটক হয়েছে, ডিএনএ টেস্ট থেকে শুরু করে আমাদেরকে হয়রানি এবং নানা সময় সরকারের বিভিন্ন মন্ত্রী যেসব কথাবার্তা বলেছেন। সরকার চাইলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করবে নির্বাচন কমিশন। তবে ডিসেম্বরে জাতীয় নির্বাচনকে সামনে রেখেই সব ধরনের কাজ এগিয়ে নিচ্ছে কমিশন। রাজধানী নির্বাচন ভবনে সকালে জাতিসংঘের সহযোগী সংস্থা ইউএনডিপির সঙ্গে আলোচনা শেষে সব কথা বলেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্টে বিস্তারিত। ইউএনডিপি সহ উন্নয়ন সহযোগী 18টি দেশের রাষ্ট্রদূত এবং প্রতিনিধিদের ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সহযোগিতা ও পরামর্শের জন্য আমন্ত্রণ জানায় ইসি। বৈঠকে নির্বাচন সুষ্ঠু করতে এবং জনসম্পৃক্ততা বাড়াতে বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরে ইউএনডিপি। আমরা একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চাই। আগামী নির্বাচন সম্ভবত একটি ঐতিহাসিক নির্বাচন হতে যাচ্ছে, তবে কবে নির্বাচন হবে সে বিষয়ে সরকার নির্ধারণ করবে। আমরা শুধু কারিগরি সহায়তা দেব, আর নির্বাচন কমিশন যেমন সহযোগিতা চাইবে তাও দেওয়া হবে। পরে নির্বাচন কমিশনার বলেন, ডিসেম্বরেই জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে কমিশন। তবে সরকার চাইলে আগে স্থানীয় সরকার নির্বাচনও হতে পারে। আর সীমিত পরিসরে স্থানীয় সরকার নির্বাচন করে ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব বলেও মনে করেন তিনি। 5 স্তরের যদি স্থানীয় সরকার নির্বাচন পুরোটা করতে হয় তাহলে এটা ইন ফেজেস প্রায় 1 বছর সময় লেগে যায়। তো আমাদের তো এখন সকল স্থানীয় সরকার আপনার ইনস্টিটিউশন ডিসমেন্টাল হয় নাই, কিছু ডিসমেন্টাল হয়েছে। তারা যদি মনে করেন যে না, জাতীয় নির্বাচনকে আপনার কোনো একটা টাইমে ফ্রেম করে তারপরে কতটুকু অনুশীলন করা যায় সেটা তারাই সিদ্ধান্ত নেবে। তবে চূড়ান্তভাবে নির্বাচনের সময় ডিসেম্বরে না জুনে হবে তা নিয়ে রাজনৈতিক মতৈক্য দরকার বলে মনে করে ইসি। অল্প পরিমাণে সংস্কার সহ নির্বাচন করতে হয়, সেখানেই যদি রাজনৈতিক মতৈক্য গিয়ে দাঁড়ায় তাহলে পরে এই বছরের শেষ নাগাদ ডিসেম্বরের 2025-এ। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে 81 জন সহ দেশের বিভিন্ন স্থানে 1.5 শতাধিক গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এদিকে হবিগঞ্জ 2 আসনের সাবেক এমপি আব্দুল মজিদ খান এবং সিরাজগঞ্জ 6 আসনের সাবেক এমপি চয়ন ইসলাম ও তার স্ত্রী জ্যোৎস্না খানমকে কারাগারে পাঠানো হয়েছে। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। গাজীপুর মেট্রোপলিটন এলাকায় 69 জন এবং জেলা পুলিশের অভিযানে 12 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। পুলিশ বলছে আটককৃতরা সবাই ফ্যাসিস্ট সরকারের দোসর ও আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় গতকাল দিনব্যাপী অভিযান চালিয়ে 73 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে 42 জনকে কারাগারে পাঠানো হয়েছে।
ফেনীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 18 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদের মধ্যে 3 জনকে ফেনী থানায় করা বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। হবিগঞ্জ 2 আসনের সাবেক এমপি আব্দুল মজিদ খানকে 8টি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। অপারেশন ডেভিল হান্টে কুমিল্লার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত 24 ঘন্টায় 19 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তারকৃতরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম। ময়মনসিংহে অপারেশন ডেভিল হান্টে 23 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত 24 ঘন্টায় জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। নোয়াখালীর হাতিয়ায় একটি বিদেশি পিস্তল, দেশীয় তৈরি একটি অনশুটার গান, ককটেল ও গুলিসহ 2 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। চাঁদাবাজি ও বিস্ফোরক মামলায় সিরাজগঞ্জ 6 আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম ও তার স্ত্রী জোসনা খানমকে কারাগারে পাঠিয়েছে আদালত। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। রমজান মাস জুড়ে টিসিবি ট্রাক সেল চালু থাকবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সকালে খুলনা শিববাড়ি মোড়ে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব তথ্য জানান তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, টিসিবি 63 লাখ পরিবারকে ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহ করছে। রমজান মাসের শেষ দিন পর্যন্ত ট্রাক সেল কার্যক্রম চালু থাকবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। টিসিবি কার্ডধারী ভোক্তারা সর্বোচ্চ 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি মসুর ডাল ও ছোলা, চিনি 1 কেজি এবং 500 গ্রাম খেজুর কিনতে পারবেন। বিভাগীয় শহর এবং বাংলাদেশের আরো 5টি সর্বাধিক দরিদ্র পীড়িত অঞ্চলে মোট 13টি এলাকায় প্রায় 12 লক্ষ মানুষের বা পরিবারের কাছে আমরা এই ট্রাক সেল কার্যক্রম চালু করছি। টিসিবি এই মুহূর্তে 63 লক্ষ পরিবারকে ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহ করে থাকে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সাম্প্রতিক অস্থিরতার মুখে বিজিবি ও বিএসএফ এর মধ্যে উচ্চ পর্যায়ের সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকালে বিজিবি সোনা মসজিদ সীমান্ত ফাঁড়ি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে বিজিবি প্রতিনিধি দলে নেতৃত্ব দেন বিজিবি রংপুরের আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস.এম. জাহিদুর রহমান এবং বিএসএফ এর প্রতিনিধি দলে নেতৃত্ব দেন বিএসএফ এর সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল শ্রী মানীন্দ্র প্রতাপ সিং পাওয়ার। বৈঠকে সীমান্তে আকস্মিক যে কোনো সমস্যা সংশ্লিষ্ট কমান্ডার পর্যায়ে যোগাযোগ অথবা পতাকা বৈঠকের মাধ্যমে সমাধানে একমত হন। অক্টোবরের মধ্যে জুলাই গণহত্যার 3-4টি মামলার রায় হবে বলে আশা প্রকাশ করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এসব মামলায় শেখ হাসিনা, বিগত সরকারের মন্ত্রী, এমপি, পুলিশ সহ বিভিন্ন বাহিনীর সদস্যরাও আসামি আছেন। বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। সারা দেশে 16,429টি রাজনৈতিক হয়রানিমূলক গায়েবী মামলার তালিকা করা হয়েছে এবং 1 সপ্তাহের মধ্যে 1,214টি মামলা প্রত্যাহার হবে বলে জানান আইন উপদেষ্টা। ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে দিবে কিনা তা নিয়ে সন্দেহের পাশাপাশি বাংলাদেশে উশৃঙ্খলতা উস্কে দিচ্ছে বলেও মনে করেন আসিফ নজরুল। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। জুলাই গণহত্যার বিচার করতে 4 মাস আগে নতুন করে কার্যক্রম শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। জমা পড়া 300 অভিযোগ যাচাই বাছাই করে এখন পর্যন্ত 16টি মামলা দায়ের করেছে প্রসিকিউশন। বিচারের অগ্রগতি নিয়ে অনেকের অসন্তোষ আছে মন্তব্য করে আইন উপদেষ্টা জানান, বিগত সরকারের সময় এমন মামলার রায় পেতে গড়ে 2.5 বছর লেগেছে, আর এখন লাগবে 1 বছরেরও কম সময়। 4টি মামলার তদন্ত কাজ এ মাসে সম্পন্ন হচ্ছে। এরপর চার্জশিট গঠন করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হবে। সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হবে ঈদের পরপর এপ্রিল মাস থেকে। এসব মামলার রায় পরবর্তী 4 থেকে 6 মাসের মধ্যে প্রদান করা যাবে বলে আমরা আশা করি। অর্থাৎ এই হিসাবে অক্টোবরের মধ্যে আমরা 3-4টা মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি। এই সমস্ত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং শীর্ষস্থানীয় কিছু পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তা এই সমস্ত মামলায় আসামি হিসাবে রয়েছেন। মত প্রকাশের স্বাধীনতা বিষয়ে সাইবার সিকিউরিটি আইনে আওয়ামী লীগ সরকারের আমলে করা 396টি মামলা বিচারাধীন ছিল, যার মধ্যে 332টি প্রত্যাহার করা হয়েছে বলে জানান আইন উপদেষ্টা। বলেন, উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে 3টি ছাড়া বাকি 61টি মামলাও প্রত্যাহারের সব
চূড়ান্ত হয়েছে। এছাড়া রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কার্যক্রমও চলছে জোরে সোরে। 16,429টি মামলার তালিকা করা হয়েছে গায়বী মামলার। এর মধ্যে 1214টি মামলা আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার হবে। এই 1214টির মধ্যে 53টি মামলার প্রত্যাহার সংক্রান্ত গেজেট আজকালের মধ্যে প্রকাশিত হবে। এ সময় তার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল শেখ হাসিনা সহ ভারতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের ফিরিয়ে আনার বিষয়ে। পালিয়ে থাকলে কি তার বিচার হয় না? এখন আমরা তো আনার সর্বাত্মক চেষ্টা করছি। এখন ভারতের যে মনোভঙ্গি, এটা দেখে মনে হচ্ছে তারা এটা নানান অজুহাতে তারা এটাকে নাকচ করার চেষ্টা করবে এবং বরং তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তাকে অবাধে বাংলাদেশ সম্পর্কে উৎসাহমূলক, উস্কানিমূলক, বিভ্রান্তিকর কথাবার্তা বলতে দিয়ে তারা বরং বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির যে প্রচেষ্টা করছে, তাতে আমাদের কাছে মনে হয় না এই আইনটা গুড ফেইথে বা সরল বিশ্বাসে এই আইনটা প্রতিপালন করার ইচ্ছা তাদের রয়েছে। অপারেশন ডেভিল হান্ট চলাকালে কোনো প্রাণহানি বা কাউকে হয়রানি না করার বিষয়ে লক্ষ্য রাখতে বলা হয়েছে বলেও জানান আসিফ নজরুল। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যা মামলায় উচ্চ আদালতের নির্দেশে টাস্কফোর্স গঠন করায় তদন্তে কিছুটা অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী শিশির মনির। সুপ্রিম কোর্টে তিনি সাংবাদিকদের একথা বলেন। এদিকে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। মেজবা হাসানের রিপোর্ট। 4 বছরের ছোট্ট মেঘ এখন বড় হয়ে 17তে। সাংবাদিক সাগররুনিকে হত্যার সময় অবলা তাদের সন্তান এখন বাবা মায়ের বিচার চাইতে আদালত প্রাঙ্গণে। এই 13 বছরে তদন্ত প্রতিবেদন পিছিয়েছে 115 বার, কিন্তু নতুন সরকারের ওপর আস্থা রাখতে চায় মেঘ। একটু হলেও আমরা হোপফুল, আশা করি যেহেতু অনেক কিছু বললো, মাত্র বলে গেল, তো আশা করা যাচ্ছে যে পজিটিভ কিছু একটা শুনতে পারবো। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের 24 ঘন্টার আশ্বাসের পর কেটে গেছে 1 যুগেরও বেশি সময়। পরিবারের অভিযোগ স্বৈরাচার সরকার সংশ্লিষ্টরা জড়িত বলেই এগোয়নি তদন্ত। তবে এবার কিছুটা অগ্রগতি হয়েছে। এই উচ্চতর টাস্কফোর্স 4 এপ্রিলের মধ্যে হাইকোর্ট বিভাগে তাদের তদন্তের সারবত্তা পেশ করবেন। সায়েন্টিফিক এবং ফরেন যে সমস্ত এভিডেন্স আছে সেগুলো এক্সামিন করছেন। যতটুকু আমরা জানতে পেরেছি বেশ কিছু ডেভেলপমেন্ট হাতে এসেছে। সময়ের ব্যবধানে হাইকোর্ট বিভাগে এই ডেভেলপমেন্টগুলো নিয়ে একটি তদন্ত রিপোর্ট সাবমিট করা হবে। সহকর্মী হত্যার বিচার চেয়ে 13 বছর ধরেই আওয়াজ তুলছেন সাংবাদিকরা। তাদের অভিযোগ খোদ আওয়ামী মদতপুষ্ট সাংবাদিকরাও জড়িত এই হত্যাকাণ্ডে। এই হত্যার সাথে আওয়ামী লীগের প্রভাবশালী লোকজন যে জড়িত ছিল তার প্রমাণ হচ্ছে আমরা খুনিদের নাম জানতে পারি না। কিয়ামত পর্যন্ত এই হত্যার বিচার দাবি করে যাব আমরা। এই হত্যার বিচার চেয়ে আগামীকাল বুধবার আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করব। অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্বর্তী সরকার দ্রুত সাগররুনি হত্যার তদন্ত কার্যক্রম শেষ করে বিচার নিশ্চিত করবেন, এমনটাই প্রত্যাশা সবার। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা। চিহ্নিত অপরাধীরা জামিন পেয়ে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ছে, যা কাম্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহির আলম চৌধুরী। সকালে রাজধানীর রাজারবাগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মশালায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল অভিযোগ করেন, পতিত সরকার দেশকে অস্থিতিশীল করার জন্য লাখ লাখ টাকা খরচ করছে। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। আদালতে যাবে। আর 5ই আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে দেশের আইন শৃঙ্খলা পর্যালোচনা এবং আইন প্রয়োগ বিষয়ে কর্মশালা ও মতবিনিময় সভার আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে ঢাকা ও গাজীপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং এই 2 মেট্রোপলিটনের সকল ম্যাজিস্ট্রেট সহ 300 কর্মকর্তা অংশ নেন। সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিচার বিভাগ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে দেশ থেকে সন্ত্রাসীদের মূলোৎপাটন করা সম্ভব। দুষ্কৃতিকারী, উস্কানিদাতা, জনগণের ভয়ভীতি প্রদর্শনকারী, দুর্নীতিবাজ গ্রেপ্তার করে আদালতে যাবে। আর তথ্যের সীমাবদ্ধতা কিংবা এজেন্সির ব্যর্থতার কারণে জামিন হয়ে পুনরায় অপরাধে জড়িত পড়বে, এটা কোনোভাবেই কাম্য নয়। কর্মশালায় আইন উপদেষ্টা বলেন, পুলিশ ও বিচার বিভাগ ঠিকভাবে কাজ করলে
মবতন্ত্রের অবসান হবে। প্রতিটি হত্যা ও গুমের বিচার সরকার করবে বলেও জানান তিনি। আপনারা হুটহাট করে জামিন দিবেন না। জামিন পাওয়ার পরে একজন মানুষ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য যদি ভয়াবহ হয়ে ওঠেন, যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, যদি একই অপরাধ আবার করার চেষ্টা করেন, তাহলে সেটা জামিন দেওয়ার ক্ষেত্রে আপনাদের বিচার্য বিষয় হওয়ার কথা। শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, আওয়ামী সরকার সব সেক্টরকেই ধ্বংস করে গিয়েছে, তাই বিচার বিভাগ সহ সবকিছুর সংস্কার প্রয়োজন। শুধু আইন শৃঙ্খলা বললেই তো আর হবে না যে আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানের সংস্কার দরকার, ব্যাপকভাবে দরকার বিচার বিভাগের, ব্যাপকভাবে দরকার প্রশাসনের, সমস্ত সেক্টরেই সংস্কারের দরকার, কারণ সমস্ত সেক্টরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। দাবি আদায়ে আজও শাহবাগ এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেছেন হাইকোর্টের রায়ে স্থগিত হওয়া সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষক ও এনটিআরসির অধীন নিয়োগ প্রত্যাশী শিক্ষকরা। একই দিন বিডিআর বিদ্রোহ মামলায় দণ্ডপ্রাপ্ত নিরীহ বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করা হয়। নাজিবুর রহমানের রিপোর্ট। ৫ আগস্ট সরকার পতনের পর বিডিআর বিদ্রোহের বিচার প্রক্রিয়া নিয়ে অভিযোগ করেন তৎকালীন বিডিআর সদস্যদের পরিবারগুলো। পরে নিরপরাধ বিডিআর সদস্যদের অনেকেই জামিনে মুক্তি পান। মামলা থেকে অব্যাহতি দিয়ে চাকরিতে পুনর্বহালের দাবি নিয়ে আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন জামিনে মুক্ত বিডিআর সদস্য, জেলবন্দি বিডিআর সদস্যদের পরিবারসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। বুধবারের মধ্যে সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পেলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার। কাল 12টার মধ্যে সরকারের পক্ষ থেকে এই দাবি দাওয়াগুলো সম্বন্ধে কোনো প্রকার কোনো পজিটিভ বার্তা আসে, তাহলে আমাদের এই আন্দোলন আরো তীব্র হবে। এটি সরকারকে জানিয়ে রাখলাম, স্বরাষ্ট্র এবং আইন উপদেষ্টাকে জানিয়ে রাখলাম, তারা যেন নিজ দায়িত্বের গুরুত্বটুকু বোঝেন। আমাদের অধিকার যতক্ষণ পর্যন্ত আমরা ফিরে পাবো না, আমরা ঘরে ফিরে যাব না। এদিকে দাবি আদায়ে শাহবাগে অবস্থান নেয় চাকরিতে সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষকরা। হাইকোর্টের রায়ে কাজে যোগদান স্থগিত হওয়া সহকারী শিক্ষক সহ এদিন এনটিআরসি এর অধীনে নিয়োগ প্রত্যাশী শিক্ষকরাও জাতীয় জাদুঘরের সামনে কয়েক দফা দাবিতে অবস্থান নেয়। আমাদের কি ভুল? আমরা কি নিজেরা সুপারিশপ্রাপ্ত হয়েছি নাকি আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করা হয়েছে? এই সরকারই আমাদের সুপারিশপ্রাপ্ত করেছে, আবার এই সরকারই থাকাকালীন আমাদের কেন বাতিল করে? একটি সার্কুলারের প্রথম ধাপ দ্বিতীয় ধাপ অলরেডি চাকরি করতেছে, তাহলে আমাদের বেলায় কেন এত বৈষম্য থাকবে? আমরা এই অবৈধ রায় মানি না, মানবো না। আমাদের নির্বাহী আদেশের মাধ্যমে যোগদানের ব্যবস্থা করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষকরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।